My students, today I have appeared before you with an attractive topic that perhaps you have never heard before. Congratulations everybody watching and enjoying this video. You know our channel St. Matthew Institute of Learning English imparting new lessons every day. তোমরা নিশ্চয়ই জানো তোমাদের প্রিয় চ্যানেল সেন্ট ম্যাথিউ ইনস্টিটিউট অফ লার্নিং ইংলিশ প্রতিদিন তোমাদের জন্য কাজ করে চলেছে। আমরাও তোমাদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি, তোমাদের অশেষ ধন্যবাদ জানাই। It is evening, so I want to convey my heartiest welcome to this channel. আজকে আমি একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমাদের সবার খুব ইন্টারেস্টিং লাগবে একটা জিনিস জেনে, যে সিম্পল টেন্স আর ইনডিফিনাইট টেন্সকে আমি একটু আলাদা করে দেখাতে চাইছি। প্রত্যেকটা টেন্সেরই একটা করে সিম্পল হয়, যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স। এখানে দেখো সিম্পল প্রেজেন্ট আমি যেটা দেখাতে চেয়েছি, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট আসলে একটু হলেও একটু আলাদা আমরা বলতেই পারি। এখানে আমরা এটাকে সিম্পল প্রেজেন্ট কেন বলবো, এটাকে ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট কেন বলবো, দুটোর মধ্যে আমার কিছু যুক্তি আছে, লজিক আছে। সেই লজিকগুলো আমি খুঁজে পেয়েছি। তোমরা আমার যে অভিজ্ঞতা, আমি যে প্রতিনিয়ত রিসার্চ করে যাচ্ছি, দিস ইজ মাই রিসার্চ, আই ওয়ান্ট টু ফোকাস ইউ। টেন্স নিয়ে আমি অনেক গবেষণা চালিয়েছি এবং যে পার্থক্যটা আমার চোখে পড়েছে সেগুলো তোমাদেরকে আমি বলবো। ইনডিফিনাইট কথাটার অর্থ হচ্ছে অনির্দিষ্ট, যেটা নির্দিষ্ট নয়। এখানে এটাকে ইনডিফিনাইট কেন বলবো, প্রেজেন্ট ইনডিফিনাইট কেন বলবো, বা ইনডিফিনাইট কেন বলছি না, এই টেন্সের মধ্যে অনেক ভার্বগুলো অসংখ্য ভার্ব আছে, অসংখ্য ভার্ব আছে যেগুলোকে আমরা অ্যাকশন ভার্ব বলি। অ্যাকশন ভার্বগুলো যেগুলো কোনো কাজ করা বোঝাবে। যেমন আমি এখানে কতগুলো ভার্ব লিখেছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটাতে, যেটা আমি কতগুলো ভার্ব এখানে লিখেছি। দেখো, ট্রাই, তারপরে ব্রেক, স্ট্যান্ড, কাম, গো, সিট, গেট, সি, সো, দিস আর দ্য ভার্বস। এই ভার্বগুলোকে আমরা অ্যাকশন ভার্ব বলি, অর্থাৎ কাজ করা বোঝাচ্ছে। সি মানে দেখা, একটা কাজ করা বোঝাচ্ছে। টিচ মানে শেখানো, এটাও একটা কাজ করা বোঝাচ্ছে। সি দেখা, একটা কাজ। এইভাবে এই প্রত্যেকটি ভাব, লার্ন, টিচ, শেখানো, শেখা, এই যে এগুলো সবই একটা কাজ। তাহলে যেগুলো কাজ বোঝায় সেগুলোকে আমরা অ্যাকশন ভার্ব, যে ভার্বগুলো কাজ করা বোঝাবে সেগুলোকে অ্যাকশন ভার্ব বলা হচ্ছে। তাহলে এদের সংখ্যা হচ্ছে কোনো নির্দিষ্ট নেই, অনির্দিষ্ট সংখ্যায় এরা বিরাজ করে। প্রচুর অনেক সংখ্যক ভার্ব, অ্যাকশন ভার্ব আছে। সিম্পল, এটা তো খুব সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সের একটা সিম্পল ঘটনা, যার কতকগুলো সাধারণ ভার্ব আছে, যেমন বি ভার্ব আর হ্যাভ ভার্ব। বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এগুলো
আমরা অনেকেই ধারণা আছে যে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব হচ্ছে শুধু অক্সিলারি ভার্বই, কিন্তু এই সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ব্যবহার হবে। পাস্ট ইনডিফিনিট ক্ষেত্রেও বি ভার্ব এবং হ্যাভ ভার্ব মেন ভার্ব হিসেবে ব্যবহার হবে, এবং ফিউচার যখন সিম্পল ফিউচার বলবে তখনও বি ভার্ব এবং হ্যাভ ভার্বগুলো মেন ভার্ব হিসাবে ব্যবহার হবে। আজকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বললাম, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স কখন হবে না, যখন বি ভার্ব এবং হ্যাভ ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ এগুলোকে নন অ্যাকশন ভার্ব বলা হয়। বি ভার্ব এবং হ্যাভ ভার্বের দ্বারা কোনো কাজ করা বোঝায় না। বি ভার্বের বাংলা হচ্ছে হওয়া, হ্যাভ ভার্বের বাংলা প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে ছিল, ফিউচার টেন্সে থাকবে। সেরকম বি ভার্বের বাংলা প্রেজেন্ট টেন্সে হয়, পাস্ট টেন্সে ছিল, ফিউচার টেন্সে থাকবে বা হবে। তাহলে এগুলো তখন কি হবে, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব বাক্যের মেন ভার্ব হিসাবে ব্যবহার হবে। এটা একটা সাধারণ ব্যাপার, একটা সিম্পল জিনিস। এটা নির্দিষ্ট দুটি মাত্র ভার্ব আছে, সেটা হচ্ছে বি ভার্ব আর হ্যাভ ভার্ব। ওই জন্য এটিকে সিম্পল প্রেজেন্ট বলতে চাইছি। প্রেজেন্ট টেন্সে থাকলে সিম্পল প্রেজেন্ট বলবো, সিম্পল প্রেজেন্টে বি ভার্বের প্রেজেন্ট টেন্স শুরু। এগুলো তোমাদের আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তোমরা অবশ্যই প্রথম দিকের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তবুও আমি পরিষ্কার করে দেবো, কিন্তু তোমাদেরকে ওই ভিডিওগুলো দেখলে এগুলো আরো বুঝতে সুবিধা হবে। তোমরা অবশ্যই আরো যে আগের ভিডিওগুলো, প্রথম দিকের যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আমি বি ভার্বের ব্যবহার, হ্যাভ ভার্বের ব্যবহার, হ্যাভ ভার্বের 12টা ব্যবহার বলেছি, বেশি স্পেসিফিক্যালি হ্যাভ নিয়ে ফোকাস করেছি সেখানে। তাহলে এখানে সেই ভার্বগুলোই ব্যবহার হচ্ছে এবং এগুলো মেন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে বি ভার্বটাই মেন ভার্ব হবে, বি ভার্বের প্রেজেন্ট টেন্স হবে। বি ভার্বের প্রেজেন্ট টেন্স রূপ কি জানি, অ্যাম, ইজ, আর। সেরকম সিম্পল পাস্ট হলে বি ভার্বের পাস্ট টেন্স রূপ ওয়াজ, ওয়্যার। সেরকম সিম্পল ফিউচার হলে শ্যাল বি, উইল বিটাই হবে মেন ভার্ব। এগুলো এই জন্য যে সিম্পল নিয়ম মেনে চলছে বলে এটাকে বলা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। এখানে দেখো ভার্বের সংখ্যা সীমিত, দুটি মাত্র, বি ভার্ব আর হ্যাভ ভার্ব। সিম্পল টেন্সে শুধু এই দুটো ভার্বই ব্যবহার হয়, অন্য কোনো ভার্ব কিন্তু ব্যবহার হয় না। এবার আমি আসছি, দেখো এখানে যখন বি ভার্ব এবং হ্যাভ ভার্ব বাক্যে মূল ক্রিয়া হিসেবে ব্যবহার হবে, তখন সেগুলোকে নন অ্যাকশন ভার্ব বলা হয়। কারণ এটার দ্বারা হওয়া বোঝাচ্ছে, এটার দ্বারা শুধু হওয়া বোঝায়। হ্যাভ ভার্ব হলে আছে, প্রেজেন্ট টেন্স হলে আছে, পাস্ট টেন্স হলে ছিল, ফিউচার টেন্স হলে থাকবে। তাহলে এই ভার্বগুলি মূল ক্রিয়া হিসেবে ব্যবহার হয়, যেগুলো আমি লিখেছি। তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, একবারে টোটাল তোমরা বিষয়টাকে পেয়ে যাবে, খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। আমি এক একটা লাইন ধরে ধরে, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, বাংলা বাক্যের মধ্যে কি হয়, হওয়া শব্দটি উহ্য থাকে। বাংলা বাক্যের মধ্যে কিন্তু হওয়া শব্দটা উহ্য থাকবে। ইংরেজি বাক্যে সেই হওয়াটার ইংরেজিটা কি না, বি ভার্ব। ইংরেজিতে হওয়া থাকলে সেটা তখন কি হয়, ইংরেজিতে বি ভার্ব বসবে। প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর, যেহেতু আজকে আমি সিম্পল প্রেজেন্ট বলছি, তাহলে অ্যাম ইজ আর এর ব্যবহার করবো, এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। এবারে দেখো, যখন আমরা স্ট্রাকচারটা তৈরি করবো, স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, বাক্যটার গঠনটা কেমন হবে না, দেখো বাক্যের গঠনটা খুব সিম্পল। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অ্যাম ইজ আর বসবে, তারপরে আইডেন্টিটি বসবে। আইডেন্টিটি অর প্রফেশন অফ দ্য পারসন, পরিচয়। দেখবে এই ধরনের বাক্য ক্ষেত্রে বি ভার্ব যখন আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করি, তখন বি ভার্বের পর কারো পরিচয় বা প্রফেশন এটাই কিন্তু ব্যবহার হয়। তোমরা উদাহরণগুলো দেখলে দেখতে পারবে। এটাকে বলা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্সে। আমরা যখন কথা বলি তখন আমরা 4টা পদ্ধতিকে ব্যবহার করি। সেই 4টা পদ্ধতি কি কি না, সেই 4টা পদ্ধতি হচ্ছে অ্যাফারমেটিভে কথা বলি, নেগেটিভে কথা বলি,
ইন্টারগেটিভ সেন্টেন্সের কথা বলি, আবার ইন্টারগেটিভ উইথ নেগেটিভ এটাও বলে থাকি। অ্যাফার্মেটিভে হলে সেটাকে বলে অস্তার্থক, বা যেটাকে আমরা পজিটিভ বলা হয়, ইতিবাচক ধারণা যখন তুলে ধরা হয় সেটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যখন বাক্যের মধ্যে না কথাটা ব্যবহার করা হয় সেটা নেগেটিভ সেন্টেন্স। প্রশ্ন করা হলে সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং ইন্টারোগেটিভ উইথ নেগেটিভের ক্ষেত্রে প্রশ্নও করা হবে আবার নাও করা হবে। এই চার ভাবে আমরা ইংরেজিতে কথা বলে থাকি। তাই চারটা পদ্ধতিতেই আমি স্ট্রাকচারগুলো তোমাদের জন্য সহজভাবে যাতে বুঝতে পারো আমি স্ট্রাকচারগুলো তৈরি করে দিয়েছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি গঠনটা বস্তু হবে, যখন সিম্পল প্রেজেন্ট হবে তখন বি ভার্বটা এখানে দেখো মেন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। তার জন্য যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট, বি ভার্বের প্রেজেন্ট টেন্সের রূপ লাগিয়ে লিখলাম অ্যাম, ইজ, আর। তারপরে কি লিখেছি আইডেন্টিটি, পরিচয়। এবারে বাক্যটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার স্ট্রাকচারটা মিলছে কিনা। আমি একজন শিক্ষক। এখানে দেখো বাংলা বাক্যের মধ্যে আমি হই একজন শিক্ষক, ইংরেজি করলে এটা হয়। হয় শব্দটা, হই শব্দটা বাংলা বাক্যের মধ্যে উচ্চ থাকে, কিন্তু ইংরেজিতে ওই হই শব্দটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। ওই হই শব্দটা যদি আমরা ইংরেজি বাক্যে ব্যবহার না করি তাহলে সেটা অর্থহীন হয়ে যাবে। তাহলে হোয়াট অর্থে আমরা কি ব্যবহার করি, অ্যাম, ইজ, আর, বি ভার্বের প্রেজেন্ট টেন্সের রূপে ব্যবহার করি। তার জন্য দেখো আমি বলেছি স্ট্রাকচারটা আই, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টকে আমি, তাহলে আমি লিখলাম। তারপরে কি বলেছি অ্যাম, ইজ, আর এর মধ্যে আয়ের ক্ষেত্রে কি হয় তোমাদেরকে আগে শেখানো হয়েছে, ওই ভিডিওগুলো অবশ্যই দেখবে তোমরা। বি ভার্বের ব্যবহার, হ্যাভ ভার্বের ব্যবহার কোথায় হয় সব ডিটেইলড আলোচনা করা হয়েছে। তাহলে আমি একজন শিক্ষক, তাহলে সাবজেক্ট হচ্ছে কি আমি। এবারে কি হবে, হয় শব্দ থাকার জন্য অ্যাম বা ইজ বা আর, আয়ের ক্ষেত্রে আমরা অ্যাম কে ব্যবহার করি, তাহলে আই অ্যাম। এবারে একজন শিক্ষক, এ টিচার, তাহলে দেখো হই শব্দটার জন্য আমরা অ্যামটাকে ব্যবহার করলাম। এবারে তোমরা লক্ষ্য করবে যে আমি আমার ক্ষেত্রে হই হবে। যদি আমি হই একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার। আমরা ছাত্র, উই আর, আমরা হই ছাত্র। দেখো হই, আমি আমার ক্ষেত্রে হই হবে। তুমি ক্ষেত্রে কি হবে, তুমি তোমরা ক্ষেত্রে হও। সে তারার ক্ষেত্রে হয়, সে হয় তারা হয়, ঠিক আছে, এদের ক্ষেত্রে হয় হচ্ছে। তাহলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন সম্পর্ক তোমাদেরকে ধারণা দেওয়া আছে, অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে, বুঝতে অনেক সুবিধা হবে। আমি আর আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে আমি আমার ক্ষেত্রে হই হয়, তার জন্য কি বলছে আই অ্যাম, উই আর। হই বাংলায় আমরা আমি এবং আমরার পর হই হয়। তুমি এবং তোমরার ক্ষেত্রে হও, সে এবং তারার ক্ষেত্রে হয়, তিনির ক্ষেত্রে হন। এই যে দেখো হই, হয়, হন, হয়। প্রথমে আছে দেখো হই, তারপরে হও, তারপরে হয়, তারপরে হন। বাংলায় দেখো এরকম করে প্রত্যেকটা বাংলা কিন্তু আলাদা আলাদা। আমি তখন বলছি হই, তুমি হলে হও, সে হলে হয়, তিনি হলে হন। এগুলোর স্পেসিফিক কোনো ইংরেজি হয় ছাড়া বাকিগুলোর কোনো ইংরেজি হয় না। তাহলে আমরা জানি বি ভার্বই ব্যবহার হয় হয় থাকলে। এখানে দেখো ইংরেজিতে মজার বিষয় কি, ইংরেজিতে কিন্তু বি ভার্বই বসবে, একটাই ভার্ব, সেটা হচ্ছে বি ভার্ব। বাংলার ক্ষেত্রে দেখো আলাদা আলাদা হচ্ছে হই, হও, হয়, হন, কিন্তু ইংরেজি বাক্যের মধ্যে শুধু বি ভার্বটাই ব্যবহার হচ্ছে। প্রথমে আমি একজন শিক্ষক মানে যখন আমরা ইংরেজি করব তখন এটা হয় কথাটা আমরা ব্যবহার করব, যখন ইংরেজিতে লিখবো, বাংলায় তো আমরা বলি না, উজ্জ্ব রেখে দিই। তাই কি হয়, আমি হই একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। তুমি হও ভালো ছাত্র, তাহলে তুমি ইংরেজি ইউ। এবারে হয়ের জন্য কি বলেছি অ্যাম, ইজ, আর এর মধ্যে উই এর ক্ষেত্রে কি হবে তুমি, তুমির ক্ষেত্রে কি হবে ইউ, ইউ ক্ষেত্রে কি হয় আর। ইউ আর এ ভালো ছাত্র, গুড স্টুডেন্ট, তাহলে কি হলো ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি হও ভালো ছাত্র। এবারে দেখো তুমি ক্ষেত্রে সে থেকে দেখো,
সে হয় খুব সৎ, মানে সে খুব সৎ আমরা বাংলায় বলি, যখন ইংরেজিতে আনবো তখন বলতে হবে সে হয় খুব সৎ। তাহলে সে হয়, সে ইংরেজি সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট হি, তারপরে দেখো অ্যাম ইজ আর, হি এর ক্ষেত্রে ইজ হয়, তাহলে হি ইজ খুব সৎ, ভেরি অনেস্ট। দেখো ভেরি এবং গ্রেট, এক্সট্রিমলি, এগুলোর কিন্তু ব্যবহার আলাদা আলাদা। আমি পরবর্তীকালে তোমাদের ভেরি, গ্রেট, এক্সট্রিমলি এগুলো কখন ব্যবহার হয় সেগুলো তোমাদেরকে আমি পরে কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই বলবো। তাহলে সে হয় খুব সৎ, সে খুব সৎ, এটাকে আমরা ইংরেজিতে বললে কি বলবো? সে হয় খুব সৎ, হি ইজ ভেরি অনেস্ট। তিনি ক্ষেত্রে দেখো, তিনি একজন ডাক্তার, তারপরে এখানে হয় বা তিনির ক্ষেত্রে আমরা হন ব্যবহার করি, তাহলে তিনি হন একজন ডাক্তার, ওই জন্য এগুলো দেখো ব্র্যাকেটে রেখেছি, এগুলো আমরা বাংলায় বলি না বলে ব্র্যাকেটে রেখেছি। তিনি হন একজন ডাক্তার, তাহলে তিনির জন্য হি, তারপরে হয়ের জন্য অ্যামিজারের মধ্যে ইজ, এর ক্ষেত্রে ইজ হয় একজন ডাক্তার, এ ডক্টর। ভেরি সিম্পল, এভরিবডি ক্যান ডু ইট, তোমরা একবার শুনলেই পারবে। এইগুলো দেখো সব অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার আমরা আসছি নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স হতে গেলে নট কিন্তু থাকতেই হবে, নট থাকতেই হবে, নট ছাড়া নেগেটিভ সেন্টেন্স হবে না। আর কি মজার বিষয় দেখো, খুবই ভেরি ইন্টারেস্টিং, নট কখনো একা বসে না, কোনো বাক্যের মধ্যে দেখবে নট কিন্তু একা বসছে না। নট সবসময় অক্সিলারি ভার্বকে নিয়ে বসে, অক্সিলারি ভার্বের পরে নট হয়, এটা তোমাদের মনে রাখবে, অক্সিলারি ভার্বের পর সবসময় নট হয়। তাহলে এখানে দেখো, এখানে আমরা অ্যাম ইজ আর যখন নেগেটিভ সেন্টেন্স হবে তখন অ্যাম ইজ আর এর পর নট ব্যবহার করব। এবার দেখো নেগেটিভ সেন্টেন্সে কি স্ট্রাকচারটা লিখেছি, সাবজেক্ট, তারপরে অ্যাম অবলিক ইজ অবলিক আর প্লাস নট প্লাস আইডেন্টিটি, পরিচয়। তাহলে প্রথমে সাবজেক্ট লাগাবে, নাবাচক নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট লাগাবে, তারপরে অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে নট, তারপরে আইডেন্টিটি, পরিচয়। এগুলো দেখো প্রত্যেকেই পরিচয় দিতে হবে। এই যে আমি একজন শিক্ষক, শিক্ষক একটা পরিচয়, তুমি হও ভালো ছাত্র, ছাত্র একটা পরিচয়, তুমি খুব সৎ, সততা একটা, সৎ হওয়াটা একটা মানুষের গুণ, তিনি একজন ডাক্তার, ডাক্তার একটা পরিচয়, আইডেন্টিটি, সবগুলোই কিন্তু আইডেন্টিটি। বুঝা যাচ্ছে? দেখো তার মিলছে কিনা, অবশ্যই মিলবে, অবশ্যই মিলবে। নাবাচক সেন্টেন্সের ক্ষেত্রে গঠনটা তোমাদেরকে বললাম, সাবজেক্ট, তারপরে অ্যামিজার, না আছে নেগেটিভ মানে নট বসবে অ্যামিজারের পর, তারপরে আইডেন্টিটি, পরিচয়টা বসবে। তারপর এখানে আমি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে বাক্যগুলোকে নিয়েছি নেগেটিভ সেন্টেন্সে, সে একই বাক্যকে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আমি একজন শিক্ষক নই, আমি একজন শিক্ষক নই, সেই স্ট্রাকচার বলেছি দেখো, সাবজেক্ট আমি, এবারে কি বসবে অ্যাম ইজ আর এর মধ্যে, আই এর ক্ষেত্রে আমরা জানি অ্যাম বসে, তাহলে আই অ্যাম, নেগেটিভ সেন্টেন্স মানে আই অ্যাম এর উপর নট, একজন শিক্ষক এ টিচার, তাহলে আমি একজন শিক্ষক নই, আই অ্যাম নট এ টিচার। এবার দেখো তুমি, তুমি ভালো ছাত্র নও, তুমিটা সাবজেক্ট, তুমি ইংরেজি ইউ, এবারে যেহেতু এটা নও আছে তাহলে অ্যামিজারের পর নট বসবে, তাহলে ইউর ক্ষেত্রে আমরা কি জানি আর বসে, ইউ আর, তারপরে নট, তারপরে এ গুড স্টুডেন্ট, তাহলে ইউ আর নট এ গুড স্টুডেন্ট, তুমি ভালো ছাত্র নও, ইউ আর নট এ গুড স্টুডেন্ট। এবার দেখো সে, সে খুব সৎ নয়, সেই জন্য সে হচ্ছে সাবজেক্ট, তাহলে হি, তার অ্যামিজারের মধ্যে এর ক্ষেত্রে ইজ হয়, এটা না ন আছে, নয় আছে, তার জন্য নট, হি ইজ নট খুব সৎ, ভেরি অনেস্ট। তাহলে কি হলো, সে খুব সৎ নয়, হি ইজ নট ভেরি অনেস্ট। এবারে চলে আসুন পরেরটায়, তিনি ডাক্তার নন, তিনি ডাক্তার নন, তা তিনি ইংরেজি আমরা জানি হি, তাহলে হি, এবার অ্যামিজারের মধ্যে হি এর ক্ষেত্রে আমরা জানি ইজ হয়, তাহলে নেগেটিভ সেন্টেন্স মানে নট, হি ইজ নট এ, একজন ডাক্তার এ ডক্টর। প্রত্যেকেই দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আইডেন্টিটি আছে, হ্যাঁ প্রত্যেকটার ক্ষেত্রে আইডেন্টিটি আছে, পরিচয়টাই বসছে অ্যামিজারের পর। এবারে চলে এসো দেখো, তাহলে নাবাচক বাক্যের ক্ষেত্রে কি হচ্ছিল, আমি আমরার ক্ষেত্রে নই, তুমি তোমরার ক্ষেত্রে নও, সে ক্ষেত্রে নয়, সে তারার ক্ষেত্রে নয়,
তিনির ক্ষেত্রে নন। এগুলো আমরা বাংলায় নেগেটিভ সেন্টেন্স করার জন্য এইগুলো আমরা ব্যবহার করি, কিন্তু ইংরেজি করার সময় বি ভার্বই বসে। এবারে দেখো এটাকে ইন্টারোগেটিভে চলে এসো, ইন্টারোগেটিভ নিয়ে এসো। প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স জানে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য যখন তৈরি হয় তখন সবসময় অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসে। তাহলে দেখবে অ্যামিজারটা আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট। এখানে আমি গঠনটা লিখিনি, এই গঠন থেকেই তোমরা পারবে যে দেখো সাবজেক্টটা প্রথমে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যামিজারটা প্রথমে চলে আসবে। প্রথমে অ্যামিজার, তারপরে সাবজেক্ট, তারপরে আইডেন্টিটি। তাহলে কি হবে? তুমি কি একজন শিক্ষক? আমরা তো এখানে যেমন আমি একজন শিক্ষক, এটা আমিকে প্রশ্ন করা যায় না, কারণ নিজেকে তো নিজে প্রশ্ন করতে পারি না। নিজেকে নিজে প্রশ্ন করা বললে লোকে বলে কি এই নিজেকে নিজে প্রশ্ন করছে, নিজে জানে না কি, এটা বলবে। তার জন্য আমরা এটা ব্যবহার করি না, সাধারণত ব্যবহার করি না, অন্য ক্ষেত্রে আবার ব্যবহারও হয়। তার জন্য আমি তুমিটাকে নিয়েছি। দেখো তুমি কি একজন শিক্ষক? দেখো প্রশ্নবোধক বাক্যে কি বলেছি? অ্যামিজারটাকে চলে আসবে, তাহলে ইউর ক্ষেত্রে কি হয়? আর, তাহলে আর ইউ একজন শিক্ষক, এ টিচার, আর ইউ এ টিচার। এবার দেখো সেটাকে নিলাম, সে কি সৎ? এটা ইজ হি অনেস্ট, ইজটাকে আগে দিলাম, হিটাকে পরে দিলাম, ইজ হি অনেস্ট। এদিকে তাকাও, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অ্যামিজার। আমি যখন প্রশ্ন করছি এইভাবে হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? অ্যামিজারটাকে চলে আসছে, সাবজেক্টটা পরে যাচ্ছে। এটি মনে রাখো যে স্যার দুটো আঙুল দিয়ে বুঝিয়েছিলেন ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে যে বি ভাব থাক, হ্যাভ ভাব থাক, মডেল ভাব থাক, ডুডাস থাক, একটি স্ট্রাকচার হবে। কি হবে? এটি সাবজেক্ট, এটি অক্সিলারি ভার্ব। কি হয়ে যাবে? এরকম হয়ে যাবে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে। এই অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে, তারপরে সাবজেক্টটা বসছে। এটি মনে রাখবে। আর ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিম্পল ইন্টারোগেটিভ আর ইয়েস নো কোশ্চেন। এই যে তোমরা দেখছো এগুলোকে বলে ইয়েস নো কোশ্চেন। তুমি কি একজন শিক্ষক? সেটা ইয়েস হলে ইয়েস বলবো, যদি নই, শিক্ষক নই, তাহলে নো বলবো। তাহলে ইয়েস, ওই জন্য এর উত্তর যখন ইয়েস নো হবে সেটাকে ইয়েস নো কোশ্চেন বলে, আর সিম্পল কোশ্চেন। আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন আর ইনফরমেটিভ কোশ্চেন। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো ইনফরমেশন জানতে চাওয়া হয়, যেমন তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ। এই যে দেখো হোয়ার শব্দটার দ্বারা আমি তোমার সম্পর্কে তথ্য জানতে চাইছি, তাই এই কোশ্চেনটাকে বলা হচ্ছে হোয়ার ডু ইউ লিভ। এটাকে ইনফরমেটিভ কোশ্চেন বা ডাব্লিউএইচ কোশ্চেন। কেন ডাব্লিউএইচ কোশ্চেন বলে? না, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় বলে প্রথমেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকে। এবারে দেখবে আবার যখন কোশ্চেন করতে শেখাবো তখন ওই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো তোমাদেরকে শেখাবো। তা তুমি কি একজন শিক্ষক? আর ইউ এ টিচার? সে কি সৎ? ইজ হি অনেস্ট? তিনি কি ডাক্তার? ইজ হি এ ডক্টর? এবারে দেখো ইন্টারোগেটিভ উইথ নেগেটিভ, প্রশ্ন প্লাস না, এখানে যা আছে তাই থাকবে, শুধু সাবজেক্টের পর একটি নট বসে যাবে, এখানে শুধু একটা নট বসে যাবে। তাহলে কি হবে? তুমি কি একজন শিক্ষক নও? আর ইউ নট এ টিচার? দেখো প্রথমে অ্যামিজারের মধ্যে একটা বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে নট, তারপরে আইডেন্টিটি। এটা ইন্টারোগেটিভ উইথ নেগেটিভ, প্রশ্ন প্লাস নাই। আবার বলছি ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে কি হবে? যেখানে প্রশ্নও করা হবে বা নাও করা হবে তখন অ্যামিজারটা আগে বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে আইডেন্টিটিটা বসবে। তা তুমি কি একজন শিক্ষক নও? সেটা কি হবে? দেখো ইউর পরে একটি নট বসে যাবে, তাহলে আর ইউ নট এ টিচার? এবার দেখো সে কি সৎ নয়? ইজ হি নট অনেস্ট? ইজ হি, তারপর নট লাগলাম, ইজ হি নট অনেস্ট? তারপর দেখো বলেছি তিনি কি ডাক্তার? ইজ হি এ ডক্টর? এটাকে না করলে কি হবে? তিনি কি ডাক্তার নন? নন, তিনি কি ডাক্তার নন? প্রশ্ন একটু না ধরেই করছি, কিন্তু এটা ভালো করে খেয়াল করো, প্রশ্ন করছি আবার নাও বলছি। তিনি কি একজন ডাক্তার নন? ইজ হি নট এ ডক্টর? আবার মজার বিষয় আছে কি, নটটা আবার কখনো সাবজেক্টের আগে বসে। কখন বসে সেটা তোমাদেরকে বলে দিই, যে যখন সাবজেক্টটা নাউন হবে তখন নট কিন্তু সাবজেক্টের আগে বসবে। সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তখন নটটা সাবজেক্টের পরে বসবে। যদি আমি এটাকে বলি
যে মিস্টার রয় কি একজন ডাক্তার নন? দেখো মিস্টার রয় এটা হচ্ছে নাউন, তাহলে কি হবে? নটটা মিস্টার রয়ের আগে বসবে। তাহলে তখন হবে, যদি তোমরা এটা লিখে নিতে পারো, আমি বলছি লিখে নাও, যে মিস্টার রয় কি একজন ডাক্তার নন, তখন নটটা আগে বসবে, কারণ মিস্টার রয়টা হচ্ছে নাউন। তাহলে ইজ নট মিস্টার রয় এ ডক্টর, ইজ নট মিস্টার রয় এ ডক্টর। তাহলে এইভাবে আমরা আরো অনেক তোমরা উদাহরণ তৈরি করবে। সিম্পল প্রেজেন্ট টেন্সটা আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। এবার আমি চলে আসছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা বোঝার পদ্ধতিটা আগের ভিডিওতে তোমাদেরকে আমি শিখিয়েছি। এটা নিশ্চয়ই তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে। একবারে সহজ সরলভাবে শিখিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করবে, আমি আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব, এর থেকে যদি আরো সহজ করা যায়। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা কেন বলেছি? যে এখানে অনির্দিষ্ট কিছু ভার থাকে, অনেক সংখ্যক ভার থাকে, এই জন্য আমরা এটাকে বলছি প্রেজেন্ট ইনডিফিনাইট বলছি। ওই জন্য ইনডিফিনাইট, অনির্দিষ্ট, অনেক ভার থাকবে, অনির্দিষ্ট সংখ্যক, কোনো নির্দিষ্ট সংখ্যায় কোনো ভার নেই, এদের পরিমাণটা অনেক, তার জন্য এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট টেন্স হলে পাস্ট ইনডিফিনাইট টেন্স, একই রকম হবে, শুধুমাত্র বাক্যের স্ট্রাকচারটা বদলে যাবে। দেখো এই টেন্সের ক্ষেত্রে অনির্দিষ্ট ভার থাকে। কেন না? ইনডিফিনাইট কথাটার অর্থই হচ্ছে অনির্দিষ্ট, তার জন্য বলেছি অনির্দিষ্ট সংখ্যক ভার থাকে। এখানে যে ভারগুলি থাকে সেগুলি অ্যাকশন ভার। এখানে যে ভারগুলো থাকবে সবগুলোই কিন্তু কাজ করা বোঝাবে, এটি ভালো করে মনে রাখবে, অ্যাকশন ভার। এখানে অনেক সংখ্যক ভার থাকে। কোন ভারগুলো থাকবে না? এই যে আমি এখানে ভারগুলো লিখে দিয়েছি, ট্রাই, ব্রেক, এই ধরনের অসংখ্য ভার থাকবে। এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কিভাবে বুঝবে, সেটা আগের ভিডিওতে বলেছি, যে প্রতিনিয়ত কোনো কাজ হয় বা ঘটে, বা চিরন্তন কাল ধরে কোনো কাজ হয়ে আসছে, এখনো হচ্ছে, এরকম বুঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আর কোনো অভ্যাস বুঝালে, সূর্য পূর্ব দিকে উঠে, এটা কি ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য। তাহলে কি হচ্ছে? ইউনিভার্সাল, এটা সব, মানে আমি অতীতও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। আর এটা বললাম হ্যাবিট, যেমন আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন সকাল 6টায় উঠি, এগুলো হ্যাবিটের মধ্যে পড়ে, তাহলে হ্যাবিট বুঝাচ্ছে। এছাড়াও এটাও যদি বুঝতে অসুবিধা হয়, আমি নিউ লার্নারদের জন্য আমি একটা লেটার অর্থাৎ বর্ণ দিয়ে শিখিয়ে দিয়েছি। দেখবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বোঝার পদ্ধতি বলেছি যে বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে হর্ষই, অন্তস্থ অ, এ আর ও থাকবে, তাহলে সেটা বুঝে নেবে, যে কেউ বুঝতে পারবে যে আসলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওই বর্ণগুলো দেখলে, হর্ষই, এ, অন্তস্থ অ, ও, এগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার আমি আসছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটু ভালো করে একটু লেখাটা গোলমাল হয়ে গেছে। গোলমাল বলতে তোমরা বুঝতে পারবে, এটা আমি তো বলে দিচ্ছি, খেয়াল রাখবে লেখার সময় যে এটা অ্যাফার্মেটিভ মানে হ্যাবাচক বা অস্তার্থক বাক্য। অ্যাফার্মেটিভ যে কোনো ইনডিফিনাইটের স্ট্রাকচার তোমাদেরকে বলেছিলাম যে কোনো ইনডিফিনাইটের স্ট্রাকচার হচ্ছে এস ভি ও, ভার্বটা টেন্স অনুযায়ী বসবে। যে কোনো ইনডিফিনাইট, সাবজেক্ট, ভার্ব টেন্স অনুযায়ী, তারপরে অবজেক্ট প্লাস আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে তাই লিখেছি, দেখো অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, আদার পার্টস, বাক্যের বাকি অংশটা। এখানে দেখো একটা, যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স যাই তৈরি করি না কেন, এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা আমাদের খেয়াল রাখতে হবে সবসময়, যদি সাবজেক্ট আসলে কে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস হয়। যখনই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখনই ভার্বের শেষে এস বা ইএস হয়। আমি উদাহরণ দিয়েছি, দেখো যদি আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে ধরে নিই সে, এই উদাহরণটাই আমি আগে বেছে নিচ্ছি। সে কঠোর চেষ্টা করে। দেখো চেষ্টা করে কি আসছে শেষে? এ। আর চেষ্টা করে মানে কি? প্রায় করে, প্রতিদিনই করে, এটাকে বোঝাচ্ছে। দুভাবেই তোমরা বুঝতে পারো, যে যেমন খুশি বুঝতে পারো, সহজে বুঝতে পারো।
এ আছে, সে কঠোর চেষ্টা করে। দেখো সাবজেক্ট সে, চেষ্টা করে না ভার্ব, বাংলা বাক্যে ভার্ব বাক্যে শেষে থাকে, চেষ্টা করে, চেষ্টা করার ইংরেজি ট্রাই। তবে দেখো সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার পার্ট, তাহলে সাবজেক্টে সে, সেই জন্য হি। চেষ্টা করা ইংরেজি তোমরা জানো ট্রাই। এবার ট্রি আর ওয়াই, এবারে এটা ইয়েস যোগ হবে, কেন না সেটা হচ্ছে, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে বলা যাচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়েস, তাহলে ট্রাই টি আর ওয়াই। এবার একটু খেয়াল রাখবে, কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি আর থাকে, তখন ওয়াইটা আই হয়ে যায় এবং শেষে ইএস যোগ হয়, ওয়াইটা আই হয়ে যাবে, শেষে ইএস যোগ হবে, এটা মনে রাখবে, নাহলে বানান ভুল হবে। তাহলে ট্রাইস বানানটা ওই জন্য লিখেছি দেখো টি আর আই ই এস, তাহলে হি ট্রাইস হার্ড, হি ট্রাইস হার্ড, সে কঠোর চেষ্টা করে। এবার দেখো আমি ক্ষেত্রে, আমি আম ভালোবাসি, ই হর্ষই আসছে, তাহলে হ্যাবাচক, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট ইটিসি, সাবজেক্ট হচ্ছে আমি আই। এবারে ভার্ব কোনটা, ভালোবাসি, ভালোবাসার ইংরেজি লাইক, আই লাইক ম্যাঙ্গো, আই লাভ ম্যাঙ্গো বলতে পারো, আই লাইক ম্যাঙ্গো বা আই লাভ ম্যাঙ্গো। পরেরটা দেখো, পরেরটা চলে আসে আমরা, তুমি প্রতিদিন বিদ্যালয়ে যাও, কি আছে শেষে ও, ও আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কি হবে ইউ গো টু স্কুল এভরিডে, ইউটা সাবজেক্ট, গোটা ভার্ব, তারপরে গোয়ের পরে মনে রাখবে একটা টু বসে, যদি কোনো জায়গার দিকে যাওয়া বোঝায় তখন দেখবে গোয়ের পরে একটা টু বসে, তার জন্য দেখো হি ইউ গো টু স্কুল এভরিডে। এবার চলে এসো সে কঠোর চেষ্টা করে, এটা আমি আগেও বললাম, আবার একবার বলে দিই, হি ট্রাইস হার্ড, ট্রাইস হলো কেন না হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বাই ইয়েস হয়, তাহলে ট্রাইস টি আর আই ইয়েস। সে বিকেলে বাড়ি যায়, হি, দেখো হি সাবজেক্ট হচ্ছে হি, তাহলে যাওয়া সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ইটিসি, এখানে অবজেক্ট নেই, যাওয়া আসা কাম গো এগুলোকে বলে ইনট্রান্সিটিভ ভার্ব, বাংলায় বলে অকর্মক ক্রিয়া, এগুলো কোনোদিন অবজেক্ট থাকে না, ইনট্রান্সিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া, এদের কোনো কর্ম নেয় না এরা, তাহলে এখানে কর্ম অবজেক্ট নেই, তাহলে কি হলো হি গোজ হোম ইন দ্য আফটারনুন, সে বিকেলে বাড়ি যায়, হি গোজ হোম ইন দ্য আফটারনুন। এবারে আসো নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সে দেখো অ্যাফার্মেটিভে যা ছিল নেগেটিভে তাই থাকবে, শুধুমাত্র না থাকার জন্য নট বলেছি। এবারে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, এই সাবজেক্টটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস হয়। এখানেও সেরকম নেগেটিভ সেন্টেন্স করার সময় আমরা ডু বা ডাজকে নিয়ে আসতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার খেলে ডাজ নট হবে, আর বাকি সব ক্ষেত্রে ডু নট হবে। ডু ডাজ ডিড এটাকে বলা হয়, এগুলোকে বলা হয় সাবস্টিটিউট অক্সিলারি ভার্ব, যখন আমরা বাক্যের মধ্যে অক্সিলারি ভার্বকে খুঁজে পাই না তখন অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ডু ডাজ ডিডকে ব্যবহার করি, তাই এই ডু ডাজ ডিডকে বলা হয় সাবস্টিটিউট অক্সিলারি ভার্ব। এটাও তোমাদেরকে শেখানো আছে, তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তাহলে এখানে দেখো নামবাচকের ক্ষেত্রে কি হবে, হি সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে ডু বা ডাজ, না থাকার জন্য নট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার পার্টস। দেখো একটা উদাহরণ দেখে নিই, আমি আম ভালোবাসি না, আগে আমি আম ভালোবাসি এটা হয়েছে, তাহলে আমি আম ভালোবাসি না, তাহলে বাসি হর্ষই আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, না থাকার জন্য নেগেটিভ না বাচক, তাহলে আমি আম ভালোবাসি না, আমি আছে সাবজেক্ট, তাহলে আই, তারপরে কি বসবে না বাচকের ক্ষেত্রে ডু নট বা ডাজ নট, আয়ের ক্ষেত্রে ডু নট হয়, শুধুমাত্র হি রাম সি এদের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ডাজ নট হয়, মনে রাখবে। তাহলে আই ডু নট লাইক ম্যাঙ্গো, বা এটাও এইভাবে বলতে পারি আই ডু নট লাভ ম্যাঙ্গো, তাহলে সাবজেক্ট বসলো, ডু নট বসলো, ভার্বের প্রেজেন্ট ফর্ম লাইক বা লাভ, তারপরে অবজেক্ট ম্যাঙ্গো, কি ভালোবাসি না আম। তারপরে পরেরটা আছে, সে কঠোর চেষ্টা করে না, সে কঠোর চেষ্টা করে না, দেখো করে এ আসছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, না থাকার জন্য না বাচক, তাহলে সে কঠোর চেষ্টা করে না, সাবজেক্ট হচ্ছে হি, তাহলে সে তার ইংরেজি হি, এবার দেখো হি এর ক্ষেত্রে ডাজ হবে,
কারণ হিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ডাজ নট ব্যবহার করবে নামবাচকের ক্ষেত্রে। তাহলে হি ডাজ নট ট্রাই হার্ড, সে কঠোর চেষ্টা করে না, হি ডাজ নট ট্রাই হার্ড। এবার চলে আসছে পরে ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ সেন্টেন্স মানে তোমাদেরকে বলেছি যে ডু ডাজটা আগে বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তারপরে অবজেক্ট, তারপরে আদার পার্টস। তাহলে যে কোনো প্রশ্নবোধক বাক্য হলেই সাহায্যকারী ক্রিয়াটা সাবজেক্টের আগে বসবে, এটি ভালো করে মনে রাখবে। প্রশ্নবোধক বাক্য হলেই, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেই সাহায্যকারী ক্রিয়াটা অর্থাৎ অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সবসময় আগে বসবে। তার জন্য দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা লিখেছি, ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার পার্টস। একটা উদাহরণ দেখে নিই। দেখো, তুমি কি প্রতিদিন বিদ্যালয়ে যাও? তুমি কি প্রতিদিন বিদ্যালয়ে যাও? যাও, ও আছে, ও আছে, তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবারে কি হবে? এটা প্রশ্নবোধক বাক্য, জিজ্ঞাসা চিহ্ন আছে, প্রশ্ন করা হচ্ছে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে? প্রথমে ডু বা ডাজ বসবে। তুমি জন্য ইউ, ইউর ক্ষেত্রে কি হয়? ডু। তাহলে ডু ইউ গো টু স্কুল এভরিডে? ডু ইউ গো টু স্কুল এভরিডে। পরে দেখো, সে কি, সে দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, সে কি কঠোর চেষ্টা করে না? সে কি কঠোর চেষ্টা করে না? বা এটা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সে কি কঠোর চেষ্টা করে হবে, সে কি কঠোর চেষ্টা করে? ডাজ হি ট্রাই হার্ড? হি আছে বলে আমরা ডাজ ব্যবহার করছি। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন নাম্বার হলে ডাজ হবে। ডাজ হি ট্রাই হার্ড? এইভাবে আমরা ইন্টারোগেটিভ উইথ নেগেটিভ, যেরকম আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম সেরকম ইন্টারোগেটিভ উইথ নেগেটিভটা শুধুমাত্র দেখো পার্থক্য এখানে, পুরো ইন্টারোগেটিভে যা স্ট্রাকচার তাই থাকবে, শুধু সাবজেক্টের পরে একটা নট বসবে। এখানে প্রশ্নও করা হয় আবার নাও করা হয়, তার মানে হ্যাঁ, প্রশ্ন প্লাস না মানে হ্যাঁ। যেমন ধরো, তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? ডু অবলিক ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার পার্টস। তাহলে এটা তুমিটাকে ধরেছে, এই বাক্যটাকে করি, তুমি কি প্রতিদিন স্কুলে যাও না? তাহলে ডু ইউ নট গো টু স্কুল এভরিডে? সে কি কঠোর চেষ্টা করে না? ডাজ হি নট ট্রাই হার্ড? ডাজ হি নট ট্রাই হার্ড? এখানেও দেখবে যখন সাবজেক্টটা নাউন হবে তখন নটটা সাবজেক্টের আগে বসবে। যেমন রাম কি কঠোর চেষ্টা করে না? তখন ডাজ নট রাম ট্রাই হার্ড? রাম কি কঠোর চেষ্টা করে না? ডাজ নট রাম ট্রাই হার্ড? এইভাবে আমরা আজকে শিখলাম প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট ইনডিফিনাইটের মধ্যে যে সূক্ষ্মতম পার্থক্য আছে সেটা তোমাদেরকে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি খুব শীঘ্রই সাবস্ক্রাইব করো। তোমরা অনেক অনেক ভিডিও পাবে, প্রত্যেক ক্লাসের গ্রামারের তো ভিডিও পাবে, আরও অনেক অনেক ভিডিও আমি বানাই, তোমরা সেই ভিডিওগুলো পাবে। গ্রামার রিলেটেড ভিডিও তো আছে, সেটা স্পোকেন ইংলিশের স্পেশাল ভিডিও, সেখানে গ্রামারের ক্লাসও হয়। আমি বেসিক ইংলিশের কোর্সটাও করাই এবং স্পোকেন ইংলিশের কোর্সটা করাই। তাই এগুলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও প্রয়োজন এবং আমরা লেখার ক্ষেত্রেও আমাদের খুবই প্রয়োজন। তাই তোমরা এই নিয়মগুলোকে ভালো করে পড়বে এবং মন দিয়ে শুনবে এবং এরপর তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি তোমাদের জন্য অপেক্ষা করছি, স্ক্রিনশট নাও। আশা করি তোমাদের নেওয়া হয়ে গেছে। আমি আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটি থাকার জন্য এবং দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। তোমরা লাইক করছো না কেন? ভিডিওগুলো তোমরা দেখছো কিন্তু লাইক করছো না কেন? অবশ্যই লাইক করবে। আর এই ভিডিওগুলো তোমাদের সহপাঠী যারা, তোমাদের আত্মীয় স্বজন যারা ক্লাস 4 থেকে ক্লাস 12 পর্যন্ত এরকম কোনো ছাত্রছাত্রী আছে তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে। তারাও উপকৃত হবে, তোমরা যেরকম উপকৃত হচ্ছ তারাও উপকৃত হবে। আমাদের প্রয়াস পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত এই শিক্ষার আলোকে বয়ে নিয়ে যাওয়া, এটা আমরা করার জন্য বদ্ধপরিকর। আমাদের এটা সামাজিক এবং নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তোমরা এই সামাজিক এবং নৈতিক দায়িত্বটা অবশ্যই
পালন করবে। গুড নাইট এভরিবডি, টাটা।